অ্যালকিনের আর গরম বিক্রিয়া। অ্যালকিনের কি বিক্রিয়া? পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া বলতে কি, এখানে পলিথিন তৈরি হয় না, ওই অ্যালকিন থেকেই আসে। ঠিক আছে? তো এখন তার আগে আমরা আরেকটা জিনিস, এটা আগে শিখে নেই, তারপরে শিখবো। আচ্ছা, এখন মনোমার থেকে পলিমার, মনোমার কি জিনিস? মনোমার হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্টিকেল বা অংশ যুক্ত হয়ে একটা বড় বৃহৎ অংশ তৈরি করে। যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যুক্ত হয়ে বৃহৎ তৈরি করতেছে, সেটাকে বলবো আমরা, যেটা বড় সেটা বলবো পলিমার, আর যেটা ছোট মনোমার। তার মানে মনোমার দিয়ে পলিমার তৈরি হয়। তো আমরা এখন যেটা জানার বিষয় সেটা হচ্ছে, যদি দেখি যে মনোমারের সংকেত হইতে পারে এরকম, যে লাগবে না, ডিরেক্ট দেখো পলিথিনের প্রস্তুতি। এখান থেকে দেখো পলিথিনের প্রস্তুতি। পলিথিন যেটা আমরা ব্যবহার করি, পলিথিন, পলিথিনের সংকেত দেখো। এখান থেকে অ্যালকিন, হ্যাঁ। পলিথিনের প্রস্তুতি কি? এন অণু ইথি, এন অণু CH2 ইথিন। এন অণু ইথিন কি করবে? উচ্চ উচ্চ চাপ ও তাপে এখানে প্রভাবক হিসেবে কাজ করবে অক্সিজেন। এবং এটাকে যদি তুমি উচ্চ চাপ ও তাপমাত্রা ইয়ে করো, উচ্চ চাপ ও তাপমাত্রা, উচ্চ চাপ ও তাপমাত্রায় কি করো, অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে যদি ইয়ে করো, তাহলে এটা কি হয়ে যাবে? গলে এটা হচ্ছে পলিথিনে পরিণত হবে। এটাকে বলবো আমরা ইথিলিন। এটা কি কি বলবো? ইথিলিন। তো এটা থেকে কি হবে? মানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, মেইন কথা দ্বিবন্ধন ভেঙে যায়। এই যে, এটা হচ্ছে কিসের সংকেত? পলিথিনের সংকেত। পলিথিন বা পলিইথিলিন। পলিইথিলিন। এর আগের দিনে পড়া ধরতেছি না, কারণ স্লাইড দেয়নি, ওই জন্য। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কিভাবে আমরা পলিথিন প্রস্তুত করব বা পলিইথিলিন প্রস্তুত করব, তাহলে তখন বলবা যে আহ, অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপ ও তাপে, তাপমাত্রায় না, উচ্চ চাপ ও তাপে যদি আমরা ইথিলিনকে উত্তপ্ত করি, তাহলে পলিথিন বা পলিইথিলিন পাওয়া যায়। বিক্রিয়াটা লিখে দিবা। এখন পলিপ্রোপিন কিভাবে পাবা? আমরা পলিইথিলিন পাইলাম, পলিপ্রোপিন সেম ভাবে পলিপ্রোপিনের ক্ষেত্রে এখানে প্রভাবক হিসেবে থাকে টাইটানিয়াম ক্লোরাইড। প্রশ্ন করলো যে পলিপ্রোপিন প্রস্তুত করো। ঠিক আছে? পলিপ্রোপিন, পলিপ্রোপিন প্রস্তুত করো। এখন কিভাবে করবো? কষ্ট। তাহলে পলিপ্রোপিনের সংকেত কি? আগে প্রোপিনের সংকেতটা মাথায় নিয়ে আসো। যে প্রোপিনের সংকেত হয় CH3 বন্ধন CH দ্বিবন্ধন CH2, এটা তো, তাই তো? এটা। ওকে। এখানে এন সংখ্যক অবশ্যই হইতে হবে, এন সংখ্যক প্রোপিন হইতে হবে, এন সংখ্যক কি হইতে হবে? প্রোপিন। ঠিক আছে? বা এটা এন দিলে এটার নাম আলাদাভাবে বলা হয় প্রোপিলিন। কি নাম? প্রোপিলিন। এন যেহেতু উপরে, প্রোপিলিন বা প্রোপিন বললেও হবে। এটাকে যদি তুমি, এখানে তাপমাত্রা এবং চাপটা কিন্তু নির্দিষ্ট করা,
যে 140 এটিএম চাপে নেক্সট দিন এগুলাই ধরবো, এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি টাইটানিয়াম ক্লোরাইড, এখানে কি টাইটানিয়াম ক্লোরাইড, টাইটানিয়াম ট্রাইক্লোরাইড, টাইটানিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে যদি তুমি 140 এটিএম তাপ চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো, তাহলে এটা কি পাবা? পলিপ্রোপিন পাবা। তাহলে এটা দেখতে কিরকম হবে? দ্বিবন্ধন ভেঙে যাবে, তার মানে CH3 বন সিএইচ, ঠিক আছে, এইদিকে একটা বন চলে যাবে, এইদিকে সিএইচ, CH3 CH2 বন। দেখো দেখি হয়েছে কিনা এরকম। বা যদি বইয়ের মতো করে দিতে চাও, তাহলে এটা এভাবে দিয়ে এভাবে লিখতে পারো, CH2 বন সিএইচ, উপরে CH3, ঠিক আছে, একই কথা না? হুম। এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। অবশ্যই কিন্তু এখানে এন থাকবে, এন। এটার নাম হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন। বোঝা গেছে? বলো, বোঝা গেছে কিনা? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড এর আগে অর্গানিক পড়ছো তো? বলো পলিভিনাইল ক্লোরাইড কি? বলো, একজন বলো, জীবন বলো, পলিভিনাইল ক্লোরাইড কি? তাহলে জ্যোতি বলো, ভুলে গেছি। জ্যোতি বলো তো। ভুলে গেছি কবে পড়ছি ওগুলা, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, শোনো, পলিভিনাইল ক্লোরাইড, আমরা বলবো পলিভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে এটাকে বলা হয় পিভিসি, ঠিক আছে? এখন মনে পড়ছে পিভিসি, কি বলা হয়? পিভিসি প্রস্তুতি। তো এইটাতে পলিভিনাইল ক্লোরাইডকে আগে তুমি কি করবা, এইটাতে দেখা যায় যে আমাকে অ্যালকাইন থেকে আসতে হবে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করে যে তুমি অ্যালকাইন থেকে বা ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করো, প্রশ্ন এইভাবে আসবে যে ইথাইন হতে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে, উৎপন্ন করে। এটা এইভাবে প্রশ্ন আসবে। তো তখন কি করব, আমার আগে ইথাইনের সংকেত আমার জানা লাগবে। তাহলে ইথাইন কি? সিএইচ, ত্রিবন্ধন সিএইচ, এটা ইথাইন। তো এটাকে তোমরা কি করবা, আগে মার্কিউরিক ক্লোরাইডের উপস্থিতিতে এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবা। কার উপস্থিতিতে? HgCl2, এটার নাম কি? মার্কিউরিক ক্লোরাইড। মার আর 320টা মার্কিউরিক ক্লোরাইড। দেখো, এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া দিবা। তাহলে মার্কিউরিক ক্লোরাইডের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ইথাইনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে CH2 দ্বিবন্ধন CHCl গ্যাস, ঠিক আছে? এইটাকে যদি তুমি তখন উচ্চ চাপে পলিমারকরণ করো, পলিমার করো, উচ্চ চাপ, উচ্চ চাপে যদি পলিমারকরণ করো, ঠিক আছে, তাহলে এখানে দ্বিবন্ধনটা যাবে, ভাঙে যাবে। ভাঙে কি হবে? CH2 বন সিএইচ বন সিএল এন। বুঝতে পারছো? হ্যাঁ,
বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন এখান থেকে মাঝখানে যেটার নাম সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। আমি নেক্সট দিন প্রশ্ন করব যে আহ ভিনাইল ক্লোরাইডের সংকেত কি, কোন কোন প্রভাবক, বিক্রিয়াটা সম্পূর্ণ মুখস্থ। ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। তাহলে আমরা পলিভিনাইল ক্লোরাইড শিখলাম, ঠিক আছে। আর বেশি দূর যাচ্ছে এটা, পলিস্টারন, টেফলন, পলিভিনাইল অ্যাসিডেট এগুলো লাগবে না, অথবা আমি এগুলো স্কিপ করতেছি, পরে অ্যাডমিশন এগুলো লাগে পরে। হ্যাঁ, এখন এখান থেকে আরেকটা জিনিস জাস্ট আমি সংকেত গুলা লিখে দিই, যে পলিস্টারিনের সংকেত কি, পলিস্টারিন সংকেত, সংকেত গুলো এমসিকিউ তে যদি আসে, পলিস্টারিন, পলিস্টারিনের সংকেত হচ্ছে, মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে, ইয়ে ছিল না এখানে যখন একটা এরকম ছিল, এটার নাম তখন কি ছিল, প্রথমটা দেখো তো, CH2। এখানে ওইটার নাম ছিল পলিথিন, জাস্ট এখানে একটা হাইড্রোজেন চলে গিয়ে, পলিথিন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি এখানে একটা বেনজিন যুক্ত হয়, বেনজিন যুক্ত হয়, তখন সেটাকে বলবো আমরা পলিস্টারিন। এটার নাম হচ্ছে পলিস্টারিন, ঠিক আছে। দেখো, আমার এই পলিথিনের সংকেত এরকম ছিল কিন্তু, এই যে এরকম, এই পেশে থেকে এই পেশে এন ছিল, ঠিক আছে, এটাই ছিল, এটার নাম ছিল পলিথিন। এখান থেকে জাস্ট কি হয়ে গেছে, হাইড্রোজেনটা চলে যায়, দেখো যে একটা বেনজিন চলে আসছে, এই যে, দেখে দেখো, এখান থেকে এই যে এই হাইড্রোজেনটা চলে গেছে, এই যে এটা, এটা এখান থেকে হাইড্রোজেনটা চলে যায় বেনজিন আসছে, তো পলিথিন থেকে পলিস্টারিন, ঠিক আছে। আর একটা সংকেত হচ্ছে টেফলন। কি সংকেত? টেফলন, টেফলন, টেফলনের সংকেত হচ্ছে ওই যে একটা হাইড্রোজেনে থাকবে না, এখানে F2 হবে, F2 হবে, এই যে, তাহলে টেফলনে কি যুক্ত হচ্ছে, এটার নাম কি? ইয়া বলো, জ্যোতি, জ্যোতি না, আয়শা বলো, এটার নাম কি, বলো। কোনটা ভাইয়া? ফ্লোরিন না? হ্যাঁ, এটা ফ্লোরিন। এই যে তুমি হাইড্রোজেনের পরিবর্তে যদি এখানে ফ্লোরিন যুক্ত হয়, তাহলে আমরা এটাকে বলবো টেফলন, ঠিক আছে। এই সংকেত গুলা ধরবো পরের দিন। আচ্ছা, এখন পিভিসির, এখন পিভিসি পড়ছি, এখন পিভিএ আর একটা যৌগ আছে, কি আছে, পিভিএ, যৌগ না মানে, এরকম একটা পিভিসি এর মতো একটা যৌগই আছে, যেমন পলিথিনের মতো আর একটা, তো ওইটা সংকেত জাস্ট, ওইখানে কি ছিল, আমরা এখানে মেন কিন্তু হচ্ছে পলিথিনটা থেকে এগুলো সৃষ্টি, বলা যায় যে পলিথিন থেকেই সবকিছু সৃষ্টি। পলিথিনের সংকেতটা ভালো মতো মনে রাখলেই সব পারা যাবে। শুধু এখানে একটা হাইড্রোজেন যায় এখানে, ওই যে ইথানোয়িক অ্যাসিডের ইয়েটা চলে আসবে, CW, এই যে এটা যুক্ত হয়ে গেছে, এটার নাম হচ্ছে PVA, ভিনাইল অ্যাসিটেট, অ্যাসিটেট মূলক যুক্ত হয়েছে, ভিনাইল অ্যাসিটেট, অ্যাসিটেট মূলক তাহলে কি, অ্যাসিটেট মূলক হলো CH3CW, এটা হচ্ছে অ্যাসিটেট মূলক, অ্যাসিটেট, কিভাবে তৈরি হলো অ্যাসিটেট মূলক, CH3CWH, এই হাইড্রোজেনটা ত্যাগ হয়ে তৈরি হয়েছে CH3CW-, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করবো অ্যালকিনের শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, বোর্ডের জন্য। অ্যালকিন কি শনাক্তকরণ, অ্যালকিনের শনাক্তকরণ, ভিভিআই।
এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দুই ভাবে আমরা অ্যালকিনের শনাক্তকরণ করতে পারি। যদি বলো তো কি কি দুই ভাবে? একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, সেটা হচ্ছে BR2, BR2। আর একটা হবে বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। ঠিক আছে, বেয়ার পরীক্ষা দুই ভাবে। আচ্ছা, এক নাম্বারটা যদি দেখি ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা, এখানে দেখতে পাবা যে ব্রোমিন দ্রবণ পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে যে এখানে অ্যালকিন, যে কোনো তুমি অ্যালকিন নিতে পারো, কিন্তু অবশ্যই এটা অ্যালকিন হতে হবে। যে এটা অ্যালকিন কিনা সেটা বুঝবো কিভাবে? একটা তোমাকে যৌগ দিয়ে দিছে, দিয়ে বলছে যে এটা অ্যালকিন কিনা, বা একটা জৈব যৌগ দিয়ে দিছে, বলছে এটা অ্যালকিন, অ্যালকাইন না অ্যালকেন, তুমি শনাক্ত করো। তখন তুমি কি করবে, ওইটার সাথে ব্রোমিনের বিক্রিয়া দিবে, দিয়ে বুঝাবা যে হ্যাঁ এটা হচ্ছে অ্যালকেন। তো কিভাবে? তুমি যদি তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকেনের সাথে বিক্রিয়া দাও, তাহলে কিন্তু এখান থেকে 1,2 ডাইব্রোমো অ্যালকেন তৈরি হবে, ডাইব্রোমো অ্যালকেন তৈরি হবে। এই অ্যালকেনটা হচ্ছে, যদি অ্যালকিন হয় তাহলে এখানে যে ব্রোমিনের যে একটা বর্ণ থাকে, ব্রোমিনের বর্ণ কিন্তু লাল, ওইটা কিন্তু দ্রবীভূত হয়ে যায়। যে অ্যালকিনের সাথে ব্রোমিনের লাল দ্রবণ মিশালে যদি ব্রোমিনের লালচে বাদামি বর্ণ সাথে সাথে দ্রবীভূত হয়, তার মানে ব্রোমিনের যে লাল বর্ণ এটা আর পরে থাকে না। তার মানে যদি আমি অ্যালকিনের সাথে, অ্যালকিন এটা আমার অ্যালকিন, অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দেই কার উপস্থিতিতে, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে এটা হবে বর্ণহীন ব্রোমিন। এদিকে লাল ছিল, কিন্তু এখানে হয়ে গেল বর্ণহীন। তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, এই আর কি। তো বিক্রিয়াটা যদি দেখি, তোমাকে প্রশ্ন করলো যে এটা দিয়ে দিল যে CH3 বন্ধন CH3 বন্ধন CH2, এটা অ্যালকিন কিনা শনাক্ত করো, শনাক্ত করো। আর বিক্রিয়ায় শুধু আমি তো বিক্রিয়া লিখে দিচ্ছি, তোমরা বিক্রিয়া লিখবে না, বাংলা কথা লিখবে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত কি, এইটা নিজে বানায় লিখবা। যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা প্রভাবকের উপস্থিতিতে। তো এইখানে কি হবে, যে বিক্রিয়া দেয় CH3 CH CH2, কার সাথে বিক্রিয়া দিব, ব্রোমিনের সাথে Br2, কার সাথে হবে CCl4। তাহলে এখানে বলবা যে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে লাল ব্রোমিনকে যদি আমি প্রোপিনের সাথে বিক্রিয়া দেই, তাহলে কি উৎপন্ন হচ্ছে, CH3 বন CH বন CH3। মানে বন্ধনটা ভুল গেছে, ওয়েট ওয়েট ওয়েট, এখানে ব্রোমিন আসবে, এখানে CH2, এখানে একটা ব্রোমিন আসবে। দেখো এর নাম হচ্ছে 1,2, হ্যাঁ, 1,2 ডাই ব্রোমো প্রোপিন। তো এটা হবে বর্ণহীন। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় করবা CH2 এটার সাথে ব্রোমিনের বিক্রিয়া দিবা। আর এই নোটগুলো আমাকে বাংলা সহ বিক্রিয়াটার মানে বাংলা যে 2 লাইন হবে, যে এটা প্রভাবকের উপস্থিতিতে এইটা এটা আমাকে লিখিয়ে দিবা। শুধু এই লেকচার নোট দিলে হবে না, লিখে দিবা যে এটা, যে এই বিক্রিয়াটা কিভাবে লিখবা, যে কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে যদি আমি প্রোপিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দেই, তাহলে ব্রোমিনের লালচে লালচে ব্রোমিন দ্রবীভূত হয়ে বর্ণহীন 1,2 ডাইব্রোমো প্রোপিনে পরিণত হয়। ঠিক আছে, এভাবে লিখবে। তো এইটার সাথে যদি তুমি ব্রোমিনের বিক্রিয়া দাও CCl4 এর উপস্থিতিতে, তাহলে কি হবে, SW। ঠিক আছে, অ্যালকিন
এই অবধি। আর একটা আছে পরীক্ষা, সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা। এটা করলেই অ্যালকিন শেষ। বেয়ার পরীক্ষা। আর বেয়ার পরীক্ষাতে কি, ব্রোমিন ব্রোমিন পরীক্ষায় কি ছিল? এর আগের পরীক্ষায় কি ছিল? জীবন, এর আগের পরীক্ষায় ছিল হচ্ছে ব্রোমিন, কিন্তু বেয়ার পরীক্ষায় আসে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং আরেকটা আসে, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা। তো বেয়ার পরীক্ষা হচ্ছে যে তুমি এখানে কিন্তু প্রথমত এখানে আগে ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইডকে দ্রবীভূত করা হয়েছিল, এই যে প্রথম বিক্রিয়ায়। তো এত কিছু লাগবে না, ব্রোমিন পরীক্ষায় তোমরা জাস্ট এই কথাটাই লিখবা যে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিনকে যদি তোমরা বিক্রিয়া দাও তাহলেই হবে। বেয়ার পরীক্ষার ক্ষেত্রে আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের KMnO4, এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার বর্ণ হচ্ছে বেগুনি। ঠিক আছে? এর আগেরটার বর্ণ কি ছিল? ব্রোমিনের বর্ণ কি ছিল? লালচে। লাল। লালচে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে শীতল ও লঘু এই বর্ণটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে? তো আমি তোমাদের সেম ভাবে প্রোপিন দিলাম, দিয়ে বললাম যে এটা কি অ্যালকিন কিনা, মানে প্রোপিন না, আমি একটা যৌগ দিচ্ছি ধরো, এই যৌগটা আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা কি অ্যালকিন, দেখো। তখন তুমি কি করবা? অবশ্যই তখন এখানে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বেয়ার পরীক্ষা করাও, তাহলে পানি প্লাস জার্মান অক্সিজেন লাগবে। আর এর প্রভাবক হিসেবে থাকবে, বা দ্রবণ হিসেবে থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস KOH। তো বলবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের সাথে, প্রভাবক না বলে যদি বলো যে দ্রবণের সাথে, এটা বেগুনি দ্রবণের সাথে, বেগুনি দ্রবণের সাথে, যদি আমরা অ্যালকিনকে বিক্রিয়া করি, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখানে যেটা উৎপন্ন হবে, CH3 বন্ড, CH, এখান থেকে OH এখানে একটা আসবে, আর এখানে CH2 OH এখানে আসবে। এটার নাম হচ্ছে ইথেন। ইথেন মানে প্রোপেন। প্রোপেন 1,2 ডাইয়ল। প্রোপেন 1,2 ডাইয়ল। OH ডাইয়ল। মনে রাখবা, এই OH যদি যুক্ত হয় এটাকে অল বলা হয়। আর এটা যে অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH, বন OH। তো এই জন্য প্রোপেন 1,2 ডাইয়ল। এইটা হবে বর্ণহীন। তার মানে এটা হচ্ছে বর্ণহীন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ তৈরি করে বর্ণহীন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণ তৈরি করে। দ্রবণ তৈরি করে। ঠিক আছে? তো নেক্সট দিন এই কথাগুলো সুন্দর করে লিখবা, বই থেকে দেখবা। আমি বারবার বলবো এই টপিক গুলা বই বের করবে, অ্যালকিনে যাবা, এই কয়েকটা টপিক বের করবা। নাহলে কিন্তু শুধু এই স্লাইড পড়ে কিন্তু পারবে না, মনে রাখো। কারণ বইয়ে MCQ আছে, আমি জাস্ট বিক্রিয়া গুলো দিচ্ছি যেগুলা ডিরেক্ট পরীক্ষায় আসে, এগুলা। তো এইটুকু পড়ে কিন্তু কিছু হবে না। এই টপিকটারই বিস্তার আলোচনা, যে ব্রোমিন, যে লালচে, কেন লালচে সেটাও দেওয়া আছে। ব্রোমিনটা আগে কার সাথে বিক্রিয়া করে কি হলো, ওই জন্য বই দেব। ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকে অ্যালকিন। নেক্সট দিন অ্যালকাইনটা করাবো। এখন আলাদা একটা ইয়ে করাই, সেটা হচ্ছে, ওইটা তো সিকিউ করানোর কথা, কিন্তু আমি তো স্লাইড রেডি করি নাই। এই জন্য আমি একটা নতুন অধ্যায় শুরু করবো। নতুন অধ্যায় কি করাবো বলো তো? জীবন, নতুন অধ্যায় কি? ম্যাথের? গতিবিদ্যা করি। আচ্ছা। আয়সা গতিবিদ্যা করছো? আয়সা গতিবিদ্যা করছো? হ্যাঁ ভাইয়া করছিলাম। লাভ, ইন্টেন্স, পাস্ট, পারফেক্ট, না কি হয়ে গেল হয়তো। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়া।
হ্যালো। হুম। আচ্ছা, চলো আমি একটু গতিবিদ্যা বই নিয়ে আসলাম, একটু তোমাদের কনসেপ্ট শুধু বলি যে এখানে কোন কোন টপিক গুলো করাবো সেটাই হচ্ছে কথা। এখানে ভেক্টরের নতুন উপর ম্যাথ আছে কিন্তু, হ্যাঁ, সময়ের ম্যাথ আছে, যে একটা উপরে যদি তুমি বস্তুটাকে ইয়ে করে দাও তাহলে কি হবে। মেন কথা হচ্ছে এখানে ভেক্টরে সামান্তরিক সূত্র ছিল না, এখানে সামান্তরিক সূত্র আছে। মানে ভেক্টরের একবার অনেকটা মিল, স্থিতিবিদ্যা যেমন ভেক্টরের সাথে মিল ছিল, এটাও ভেক্টরের সাথে মিল আছে। তো এখানে সামান্তরিক সূত্র দিয়ে আলোচনা করা আছে গতিবিদ্যা। গতিবিদ্যাতে যে আলোচনাগুলা, এই যে সামান্তরিক সূত্র, সমান্তরিক সূত্র, হ্যাঁ, দেখো এখান থেকে সামান্তরিক সূত্রের সামান্তরিক সূত্রের ক্ষেত্রে আমরা কি করছিলাম যে যদি এই পাশে এখানে ইউভি বেগ ব্যবহার করবো, এখানে আমরা পি কিউ ভেক্টর ব্যবহার করতাম, বল ব্যবহার করতাম। এখন এখানে বেগ, যদি এটা এই পাশে ইউ বেগে আর এটা যদি ভি বেগে যায় তাহলে এর লব্ধি সামান্তরিকের কর্ণ হবে। এই যে এই সামান্তরিকের কর্ণটা হবে লব্ধি। এর লব্ধিকে যদি তুমি ডাবল ইউ দ্বারা প্রকাশ করো তাহলে ডাবল ইউ ইজ ইকুয়াল কি হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, প্লাস টু ইউ ভি কস আর আলফা। আর এইটা যদি এইটার সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল, যার সাথে কোণ তাকে আলাদা রাখবো, ইউ প্লাস ভি কস আলফা ডিভাইডেড উপরে হবে ভি সাইন আলফা। ঠিক আছে, যদি এটা জানো। এখন বৃহত্তম লব্ধি কখন হয়? গতিবিদ্যা তো শর্ট সিলেবাসে নাই না আমাদের। আর এটা তো ভেক্টরের, এটা তো ফিজিক্সে নাই কিন্তু সমতলে বস্তু কণার গতি ওইটাই গতিবিদ্যা, বুঝছো? এটা ম্যাথ হচ্ছে করাচ্ছ না ফিজিক্স করাচ্ছ কোনটা? ম্যাথ করাচ্ছি। সমতলে বস্তু কণার গতি, তৃতীয় পত্রের লাস্ট অধ্যায়, বস্তু কণার গতি। এটা গতিবিদ্যা আমরা বলি আর কি, যাই হোক, গতিবিদ্যা বলা ভুল যেহেতু। সমতলে বস্তু কণার গতি অধ্যায়ের নাম, 9 অধ্যায়, গণিত দ্বিতীয় পত্র। তো এই ক্ষেত্রে বৃহত্তম লব্ধি হবে, বৃহত্তম লব্ধি হলে আলফাটা হবে 90 ডিগ্রি। ডাব্লিউ ইজ আলফা 90 ডিগ্রি, না না না, আলফা 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি। তাহলে দেখা যাবে cos 0 ডিগ্রি/1, তাহলে ইউ প্লাস ভি আসে, এটাকে আমরা ম্যাক্সিমাম, বুঝতে পারছো? এটা এটা যদি তুমি সমীকরণে বসাও, এই 1 নং না, সমীকরণে, আমি তাহলে করি হবে। নাই এটা অধ্যায়। হ্যাঁ, করি নাই ম্যাথ এটা অধ্যায়। তো এটাতে ভেক্টরে করাইছি, ভেক্টর করলেই তো এটা পারার কথা। ভেক্টরে ভেক্টরে করছি, একটা করছি, মানে অধ্যায়টা করি নাই ম্যাথের এটা। আচ্ছা দেখো, তাই এটা বুঝছো কিনা যতটুকু করাইলাম। হ্যাঁ বুঝছি এটা। দেখো তো আলফা ভেক্টরে যখন, করছি। আলফা যখন 180 ডিগ্রি হবে, তখন কস কস আলফার মান হচ্ছে -1, তখন লব্ধিটা হয় মিনিমাম, যেটা হবে ইউ ভি, এই যে অন্তর চিহ্ন দিছি, যে কোনো একটা বড় হতে পারে। যখন আলফা, এটা কিন্তু তাহলে মিনিমাম, এটা ম্যাক্সিমাম। আর আলফা যখন 90 ডিগ্রি হবে পারপেন্ডিকুলার বা লম্ব, ঠিক আছে, যখন লম্ব হবে তখন এটা লব্ধি হবে √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ম্যাথ করাবো পরের দিন, আজকে শুধু বেসিক ক্লিয়ার করি, ঠিক আছে? এখন আসো দূরত্ব নির্ণয় সংক্রান্ত। যদি কোনো ম্যাথে আসে যে দূরত্ব নির্ণয়, তখন আমরা কি করবো? দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে একটা, যেমন সাইনের সূত্র আছে, একটা কোসাইন সূত্রও আছে। কোসাইন সূত্রটা কি? সেটা হচ্ছে যে কোনটা বের করব, যেমন ধরো যে আমি যদি cos a বের করি, তাহলে উপরে হবে কি ছিল উপরে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, এটা ছিল। এটা হচ্ছে কোসাইন সূত্র। তো এই সূত্রটা দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি তো ধরো যে দিলাম যে ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে ধরো, জীবন তুমি কি করছো, যাত্রা শুরু করে
এ বিন্দুতে গেছো, দুইজন মানুষ ছিল, নির্ময় আর তুমি, জীবন, বুঝছো? দুজন ছিল, দুজন ছিলা তোমরা। এটা এটা হচ্ছে নির্ময়, এটা হচ্ছে জীবন। তো নির্ময় কি করলো, এইদিকে গেল, ঠিক আছে? ও গেল ভি এন বেগে, আর আর জীবন গেল ভি জে বেগে, এই পাশে এ বিন্দুতে, আর ও বি বিন্দুতে গেল, ঠিক আছে? আলফা কোণ করে দুজনে গেল। এখন হঠাৎ করে আমরা বললাম যে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এইখানে এ আর বি বিন্দু থেকে এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত। এখন এই ডিস্টেন্সটা বের করার জন্য তোমাকে এই যে কোসাইন ল, কোসাইন ল, ঠিক আছে? সেটা হচ্ছে যে কস আলফা ইজ ইকুয়াল, এখান থেকে আলফা যেহেতু নিছো, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, যেটা বের করবো সেটা দেখো, আমি যখন আলফা নিচ্ছি তার বিপরীত বাহুটাকে বিয়োগ করতেছি, যেটা নেব তার বিপরীত বাহুটাকে বিয়োগ, ডিভাইডেড বাই 2 ইন্টু ও এ ইন্টু ও বি। দেখো দেখো, ও এ ও বি কে, তার মানে আমি, এটা যদি আমার যদি এটা এ হইতো, এটা যদি এ হইতো, এই কোণটা যদি এ হইতো আর বাহু এটা এর, তাহলে দেখো এ বি বাহু, এই যে এ বিটাকে আমরা সবসময় বিয়োগ করছি, নিচে রাখছি, বুঝতে পারছো? এখান থেকে আহ এ বি পাওয়া যায়, এটা ক্যালকুলেশন করলে এ বি চলে আসবে। তাহলে এটা মাথায় রাখবা, অ্যাডমিশন বলো, যদিও অ্যাডমিশনের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন মনে রাখবো যে দুইটা বাহু। এখন যদি এটা কেসটা এরকম হয় যে পারপেন্ডিকুলার হয়, যে তোমরা লম্ব ভাবে দুইজনে গেছো, কি ঠান্ডা, জীবন আর হচ্ছে নির্ময় লম্ব ভাবে দুইজনে পার হয়েছে, এই আলফাটা হচ্ছে 90 ডিগ্রি, তখন কেসটা কি হবে দেখো দেখি, এই যে এইটা হবে কস, না কস আলফা ইজ ইকুয়াল, তার মানে এইটা হয়ে যাবে জিরো, এই পাশেরটা হয়ে যাবে কি জিরো, ইজ ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ও বি। এখান থেকে দেখা যাবে যে এ বি ইজ ইকুয়াল, তোমরা যেটা পাবা সেটা হচ্ছে ক্যালকুলেশন করলে রুট আওয়ার ও এ স্কোয়ার ও বি স্কোয়ার, মানে এই ডিস্টেন্সটা আর কি, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, বুঝা গেছে? কেস গুলো মনে রাখি, এটা পারপেন্ডিকুলার যদি পরে পরে পড়ানোর সময় বুঝবা। নদী পারাপারের ক্ষেত্রে এখানেও এই এই অধ্যায়ে নদী পারাপার আছে, নদী পারাপার, নদী পারাপার, নদী পারাপারের ক্ষেত্রে কি হবে, নদী পারাপারের ক্ষেত্রে সেম ভাবে তিনটা ক্ষেত্র থাকতো, যে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম বেগের ক্ষেত্রে এইটা। তো ওইটা আমি আরেকটা লিঙ্ক দিয়ে শেষ করে আজকের ক্লাসটা ইয়ে করবো, নদী পারাপারটা আরেকটা লিঙ্ক দিচ্ছি, অ্যাড হবে।
হ্যালো, আসছো সবাই? ও, রবীন্দ্রনাথ ঠাকুর আমার স্টুডেন্ট। আচ্ছা, কতজনকে যে পড়াইছি, কত বিখ্যাত বিখ্যাত মানুষকে। আচ্ছা, একটা নাম আমি যেদিন পাবো সেদিন আমি ধন্য হবো। ওই নামটা আমি খুব আশায় আছি, দিবা হয়তো বা কোনো একদিন পাবো। ঠিক আছে। আচ্ছা, দেখো, নদী পারাপার। নদী পারাপার, এক্ষেত্রে তিনটা শর্ত থাকবে, হ্যাঁ। দুইটা শর্ত থাকে যদিও, কিন্তু যখন কোনো শর্ত থাকবে না, এটা কনসেপ্টটা যদি ভালো করে বোঝো, আশা করি আর কোনোদিন নদী পারাপার নিয়ে সমস্যা হবে না। যদিও পারো তোমরা, তারপরে একটু বলে দেই, মনে তো যদি মনে আছে সব নদী পারাপারের ভেক্টরের পড়া। ভেক্টরটা যে কবে করছি সেটাই তো মনে পড়তেছে না। দেখো, এখন হচ্ছে, যদি কোনো শর্ত না দেওয়া থাকে, কোনো শর্ত না থাকলে, যে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব, এরকম যদি কোনো শর্ত না থাকে, এটা এটা একটা। আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়, এটা একটা। এটা একটা শর্ত। আর একটা শর্ত থাকে সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব বা সোজাসুজি, বা সোজাসুজি নদী পারাপার, নদী পার। ঠিক আছে। তো এই কয়েকটা, একটা শর্ত কোনো কিছু বলে নাই, তখন কিভাবে ম্যাথ করবা? একটাতে তোমার প্রশ্ন বলে দিচ্ছে যে সর্বনিম্ন সময়ে আয়সাকে নদী পার হইতে হবে। হ্যাঁ, একটা শর্তকে বলছে সর্বনিম্ন দূরত্বে জীবনকে নদী পার হইতে হবে। তো এইরকম যদি বলে, তো এই কেস গুলা মনে রাখবা, যে এই দুইটা কেস সাধারণত ম্যাথ দিয়ে থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দুইটা কাজ হবে, একটা ভেক্টরের কাজ হচ্ছে, একটা গতিবিদ্যার কাজ হচ্ছে, সমতলে বস্তু কণার গতি। মনে রাখতে হবে। এখন এক্ষেত্রে তিনটা চিত্র যদি আসে, যেমন তিনটা চিত্র দেখতে কিরকম হবে দেখো। যদি নদী ধরো, যে এটা নদী, ঠিক আছে। এই নদীর ক্ষেত্রে এই ডিস্টেন্সটা ডি, এই ডিস্টেন্স কি, ডি। ঠিক আছে। তো নদী, তিনটার ক্ষেত্রে নদী আঁকলাম। এখন কোন শর্ত বলে নাই, তখন যেটা তোমার হচ্ছে, তুমি সবসময় পরীক্ষায় স্রোতের বেগ ইউ ধরবা। স্রোতের বেগ ইউ ধরে ম্যাথ করবা, তাহলে ক্লিয়ার হবে। কি কোথায় কি গাইডে কি থাকে থাক, তো স্রোতের বেগ ইউ ধরবা। আর নৌকা বা ব্যক্তির বেগ ধরবা ভি। তো এই ক্ষেত্রে যদি এখান থেকে তোমার ইউ বরাবর, এই পাশে ইউ স্রোতের বেগ, নৌকার বেগ ভি হয়, তোমাদের মধ্যবর্তী মানে নৌকা স্রোতের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধি ধরবা ডাব্লিউ, ডাবল ইউ। সবসময় এটাতে বললাম আমি। দ্বিতীয় কেস, সর্বনিম্ন যখন সময় বলবে, তখন কিন্তু তোমাকে অবশ্যই সোজাসুজি, মানে একবারে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। তার মানে তোমাকে, যদি তুমি সর্বনিম্ন সময় যাইতে চাও, তাহলে তোমাকে এইভাবে যাইতে হবে। 90 ডিগ্রি করে যদি যাইতে চাও, তার মানে 90 ডিগ্রি পারপেন্ডিকুলারলি তোমাকে যাইতে হবে। ঠিক আছে। ওই পার থেকে ওই পার, তাহলে তুমি পৌঁছাবা কিভাবে? তোমার লব্ধিটা এই দিকে হবে। তাহলে এখানে আলফার মান কত যদি বলো তো, আলফা ইজ ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, আলফা 90। ঠিক আছে। আর থিটাটা তোমাদের বের করতে হবে। তাহলে মনে রাখো, যে সব সময় যদি তোমাকে বলে যে সর্বনিম্ন সময়ে তুমি নদী পার হবা, তাহলে অবশ্যই তোমাকে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। সর্বনিম্ন সময়ে নদী পার হবা, তার মানে তোমাকে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। সেম ভাবে এইটাতে দেখো, বলছি সর্বনিম্ন দূরত্ব, তার মানে তখন তোমাকে 90 ডিগ্রির বেশি কোণে যাত্রা শুরু করতে হবে। যদি সর্বনিম্ন দূরত্ব হয়, তখন 90 ডিগ্রির বেশি কোণে যাত্রা শুরু করতে হবে। এবার বেশি কোণে হলে অবশ্যই তখন তোমার লব্ধিটা এইদিকে হবে, আর লব্ধি কিন্তু একদম অপর পারে যাইতে হবে, মানে সোজাসুজি। তখন এখানে থিটাটাই হবে 90 ডিগ্রি।
আর এখানে আলফা কত? অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা বেশি। আলফা হবে থিটা অপেক্ষা বেশি, সবসময় আলফা থিটা অপেক্ষা বেশি। বলো, আয়শা কোন কেসটা বোঝো নাই বলো, আমি বারবার ক্লিয়ার করতেছি। এক্ষেত্রে বুঝছি ভাইয়া। লম্ব বরাবর যাত্রা শুরু করব, লম্ব বরাবর যাত্রা শুরু করব, যাত্রা শুরু করব, ঠিক আছে? মানে লম্ব বরাবর যাব, বা 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করব, আলফা 90 ডিগ্রি। একদম মাথায় ঢুকাই নাও, কোথাও সমস্যা হয় না। তাহলে এই তিনটা যদি জিনিস মনে রাখো, ভেক্টরের নদী নৌকার ম্যাথ শেষ। এরপরে আসো, আর যদি তুমি সোজাসুজি যেতে চাও, মানে সোজাসুজি মানে কি, যেখানে দাঁড়াই এসো সেম ভাবে অপর পারে, একদম অপর পারে, কিন্তু তুমি সর্বনিম্ন সময় হলে তুমি এই দিকে যাই পৌঁছাবা। এই যে তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, এইখানে যাই পৌঁছাবা সর্বনিম্ন সময় হলে, কিন্তু সর্বনিম্ন দূরত্ব হলে এখান থেকে যাত্রা শুরু করলে এইখানেই পৌঁছাবে, একদম সোজাসুজি। ঠিক আছে? আর কোনো কেস না থাকলে এই যে সামনেটার মতো। তো এই ক্ষেত্রে আলফা হবে 90 ডিগ্রি থেকে বড়, এবং সোজা অপর পারে পৌঁছাবে, সোজা অপর পারে পৌঁছাবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, যে কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো চাই, যদি লব্ধি চাই, প্রথম ক্ষেত্রে লব্ধি চাইলে, লব্ধি আমি এদিকে বলি যে, যদি এই ক্ষেত্রে লব্ধি চাই, লব্ধি লব্ধি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। এটা লব্ধি। এই ক্ষেত্রে লব্ধি হবে ডাব্লিউ ইজ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, কেন এটা হলো বলো তো আয়শা, বলো আয়শা, বলো, ভুল হইলে বলো, কি হয় হোক বলো, কেন ইউভি 2uv cos আলফা থাকলো না ডাব্লিউ বলো? পারবে না? কজ আলফা কজ 90 ডিগ্রির মান কত ছিল? জিরো ভেরি না গুড। ওয়ান? কট জিরো, এটা জানতে হবে তোমাকে। এখন যদি জিরো না জিরো। ওয়ান বলা হবে না, এই জিনিসগুলো একটু পড়ো, ভালো করে পড়ো, ওই জন্য এটা হয়েছে। ঠিক আছে? আর এই ক্ষেত্রে লব্ধি হবে, এই ক্ষেত্রে লব্ধি ডাব্লিউ ইজ ইকুয়াল, আগেরটার মানে প্রথমটার মতো বলতে গেলে ভুল হবে। এক্ষেত্রে লব্ধিটা আমি বলে দিই রুট ওভার ভি স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে যদি এগুলো মুখস্থ রাখো ভালো, যদি বুঝে করো তাও ভালো। এখন মুখস্থ রাখলে তিনটা কেসই মনে রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা। যে যদি বলা হয় সর্বনিম্ন দূরত্ব বা সোজাসুজি নদী পার, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে? ভি স্কোয়ার মাইনাস কি, ইউ স্কোয়ার। এখন এইদিকে আসো, যদি বলে যে সময়, সময় কত লাগবে পার হইতে, সময়, সময় টি ইজ ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। কেন ভি সাইন আলফা? ইজ ইকুয়াল ভিটি, তো এখানে উপাংশ ভি সাইন আলফা আসছে। ওই জিনিসটা তোমরা ভেক্টরেই শিখছো। এখন যদি আবার উপাংশ পড়াইতে যাই, তো এই সমতল বস্তু কণার গতি শেষ করতে 1 মাস লাগবে। তো এটা মনে রাখবা যে ডি ইজ ইকুয়াল টু আমরা জানি। আচ্ছা, তারপরে একটু বলি, ডি ইজ ইকুয়াল, দেখো, ডি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা মানে এজ ইকুয়াল ভিটি। দেখো, ভিটি, তো এখানে ভি সাইন আলফা হচ্ছে এই দিক বরাবর, এই যে এইটা একটা উপাংশ, মেন কথা একটা উপাংশ। তো এখানে কিছু টি যদি বের করি আমরা, তাহলে এটা হবে ডি বাই ভি সাইন। আলফার মানটা কত এখানে জানি না, হবে একটা। কিন্তু এই ক্ষেত্রে ডি ইজ ইকুয়াল হবে, এই ক্ষেত্রে সময়টা কি মিনিমাম, যেহেতু ন্যূনতম সময়, তো এখানে ডি বাই ভি সাইন আলফা। তাহলে সাইন আলফা, সাইন 90 ডিগ্রির মান কত? ইয়া বলো আশা, সাইন 91, এই জন্য ডি বাই ভি, এই জন্য সময়টা মিনিমাম হয়। ঠিক আছে? একদম ক্লিয়ার করবে এটা, যদি কোনো কনফিউশন না থাকে।
প্রমাণ করতে চাও তাহলে ফার্স্ট ইয়ার আছে, ফার্স্ট ইয়ারের সাথে যুক্ত হয়ে প্রমাণগুলো দেখে নিই। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এরপরে এই ক্ষেত্রে এই দিকে সময় কি লাগবে, টি ইজ ইকুয়াল ডি বাই ডাব্লিউ বাই ডাবল ইউ, যেটা ডি ইজ ইকুয়াল ডি বাই ডাবল ইউ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম ক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি ধরে, এটা দিয়ে বইতে ম্যাথ আসছিল, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এটা দিয়ে ম্যাথ আসছিল যে এখানে একটা সোর্স, মানে এখানে নৌকার মধ্যে পুলিশ ছিল, আর চোর ছিল পারে, চোরটা দৌড়াচ্ছে, আর এই দিক থেকে ধরো যে পুলিশেরা নৌকার মধ্যে যাত্রা শুরু করলো ওকে ধরার জন্য। তাহলে এই যে পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত, এই পার বরাবর অপোজিট পার বরাবর, পার বরাবর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সূত্র মুখস্থ রাখবা যে এক্স ইজ ইকুয়াল ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটা প্রমাণ করলেই চলে আসে, ট্যান আলফা থেকে প্রমাণ করলে এটা চলে আসে। ঠিক আছে, ধারা বরাবর কি অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এই কয়েকটা দিয়েই সব কাজ হয়ে যাবে। তো এই জিনিসটা আগে নোট করো, পড়ো, নেক্সট দিন সমস্যা হলে প্রশ্ন করো, বুঝাই দেবো যে এটা কি হলো না হলো, কই থেকে আসলো। ঠিক আছে, এইটুকু যদি বুঝে যাও, তো ধরো যে নদী নৌকার ম্যাচ সব পারা যাবে, সব। যে এক্ষেত্রে লব্ধি কি, এই বরাবর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি, আর এক্ষেত্রে আলফাটা কিভাবে নির্ণয় করবা, আলফা নির্ণয় ছিল কস ইনভার্স মাইনাস ছোট বেগ বাই বড় বেগ। এখানে ছোট বেগ কি বলো তো, নৌকার না স্রোতের, কার বেগটা ছোট, জীবন বলো। স্রোতের। হ্যাঁ, সবসময় স্রোতের বেগ কিন্তু কম হয়, কারণ স্রোতের বেগ যদি বেশি হয় তাহলে তো পার হইতেই পারে। ঠিক আছে? তো এখানে যেটা ছিল, নৌকার বেগ ছিল ভি, আমরা যেটা নৌকা বা ব্যক্তি ভি ধরছি, স্রোতের বেগ ইউ ধরছি, আর লব্ধি বেগ ডাব্লিউ ধরছি। ঠিক আছে, নেক্সট দিন এই টপিক গুলোর উপরে ম্যাথ করাবো। আজকে এই অবধি। এখন বলো, কোথাও যদি কোনো প্রশ্ন থাকে বলো। জ্যোতি, আয়শা, জীবন বলো, প্রশ্নটা থাকলে আমি ক্লাস শেষ করবো। ভাইয়া এখন প্রশ্ন নেই, পড়ি, কালকে যদি থাকে তাহলে নেক্সট ক্লাস। এখন নোট, অর্গানিক নোট প্রশ্ন তো করবোই নেক্সট দিন। নোটটা কিভাবে করবা, হুম। বিক্রিয়া গুলার মানে একবারে দুইটা করে লাইন, যে কি থেকে কি করলা, কোন প্রভাব দিয়ে বিক্রিয়া করলা, কোনটার নাম কি, সব দিন পাই, বই থেকে থেকে নোট করবা। ঠিক আছে, এখন একটু করে করলেও সময় আছে, কারণ জৈব যৌগ 5টা ক্লাসে শেষ করার আর ক্ষমতা নাই। শেষ করতে পারবে কিন্তু তোমরা নিতে পারবে না, তোমাদের মনে থাকবে না। এই জন্য টপিক গুলা ধরে ধরে লাগুক 10টা ক্লাস, কিন্তু লাগুক 15টা, কিন্তু জৈব যৌগটা ভালো করে করো, এক একদিন একটা করে। অ্যালকিন করলাম, এরপরের দিন অ্যালকাইন করব, তারপরে ধরো যে বেনজিন, অ্যালকেন, একটা একটা করে আগাবো। অ্যালকেন তো করাইছি প্রথম দিন। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এগুলো হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আচ্ছা ভাইয়া, আদাব। আচ্ছা, আদাব। ঠিক আছে। আচ্ছা, জীবন, ঠিক আছে।